কি ঘটবে যদি চাঁদ পৃথিবীর উপর ভেঙে পড়ে? এটি একটি প্রাচীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্ন। আজ আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণে আপনি হয়তো বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। সম্ভবত আপনি যা ভাবছেন ব্যাপারটি তার চেয়েও আরও আকর্ষণীয় এবং অদ্ভুত। এ বিষয়ে চিন্তার শুরুতেই আমাদের মাথায় যে প্রশ্নটা সবার আগে উকি দেয় তা হলো, কেন ইতিমধ্যে চাঁদ পৃথিবীর উপর ভেঙে পড়ে নাই? আমরা জানি যে পৃথিবীর মধ্যাকর্ষণ চাঁদ সহ সব কিছুকে তার দিকে টেনে আনে, কিন্তু কোনো এক বিপরীত শক্তির জন্য চাঁদ পৃথিবীর উপর এসে পড়ে নাই। কিন্তু বাস্তবে তেমন কোনো বিপরীত শক্তির কোনো অস্তিত্বই নাই যা মধ্যাকর্ষণকে প্রতিহত করে, এবং উপরে থাকার কৌশল হলো একটি সাইডওয়ে মোশন, যাকে আমরা কক্ষপথ বলি। আপনি যখন একটি বল নিক্ষেপ করেন তখন এটি একটি ছোট ছোট কক্ষপথ তৈরি করে। এমন কক্ষপথ তৈরির উদাহরণ আমরা প্রতিনিয়তই দেখতে পাই, কিন্তু সেই বলের কক্ষপথ এবং চাঁদের মধ্যে একমাত্র পার্থক্য হলো সেই বলটি অবশেষে মাটিতে আঘাত করে, কিন্তু চাঁদ তা করে না। এর কারণ মূলত গতি। আপনি যদি বলটি যথেষ্ট দ্রুতগতিতে নিক্ষেপ করতে পারেন তবে এটি সারা বিশ্ব ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। যদি কক্ষপথে ঘোরার সময় বাতাস বলটির কোনো প্রকার বাধা সৃষ্টি করে ধীর করে না দেয়, তাহলে বলটি চিরদিনের জন্য প্রদক্ষিণ করতেই থাকবে। এবং চাঁদ ঠিক একইভাবে নিজ কক্ষপথে প্রতিনিয়ত 3600 কিলোমিটার ঘন্টা বেগে ঘুরে প্রতি 27 দিনে পৃথিবীর প্রদক্ষিণ করে, এবং কোনো বাতাস দ্বারা প্রবাহিত না হওয়ায় নিজ কক্ষপথ থেকে ছিটকে পড়ছে না। ধরে নেই চাঁদ তার কক্ষপথে থেমে গিয়ে পৃথিবীর দিকে পতিত হবে, তাহলে পদার্থবিদ্যার যতগুলো নিয়ম ভাঙতে হবে তা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে কিভাবে চাঁদ পৃথিবীতে ভেঙে পড়তে পারে? সহজভাবে বলতে গেলে উত্তর হলো, এর কক্ষপথে এর গতিকে পরিবর্তনের মাধ্যমে। এমনকি ছোট পরিবর্তনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন, যে কারণে সৌরজগতের সমস্ত বড় বড় বস্তু আজকাল এত স্থিতিশীল। বিজ্ঞানের মতে চাঁদ এত বিশাল এবং ভারী যে কয়েক শত কোটি রকেট ইঞ্জিন যদি একসাথে এর সমস্ত পৃষ্ঠের উপরে জ্বালানো হয়, তাহলে নামমাত্র পরিমাণে চাঁদকে তার কক্ষপথ থেকে সরানো সম্ভব হবে। দেখে মনে হচ্ছে জাদু থেকে কম কিছুই হবে না। চাঁদ পতনের তাই আমরা এমন একটি জাদুমন্ত্র ব্যবহার করব যা চাঁদকে এতটা ধীর করে দেয় যে এটি পৃথিবীর দিকে তার কক্ষপথ পরিবর্তন করে এবং পাক খেতে খেতে পৃথিবীতে আছড়ে পড়ে। আর এই অভিজ্ঞতা নিতে আপনার সময় লাগবে ঠিক 1 বছর। চলুন দেখা যাক সেই 1 বছরে ঠিক কি কি ঘটতে চলেছে। প্রস্তুত? 3, 2, 1। মাস 1। প্রথম কয়েক দিনের জন্য সত্যিকার অর্থে তেমন কোনো পরিবর্তন নেই। চাঁদ একটু একটু করে উজ্জ্বল হয় এবং বিজ্ঞানীরা বিভ্রান্ত হন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আলাদা করে কিছুই লক্ষ্য করে না। পৃথিবীতে চাঁদের একমাত্র লক্ষণীয় বাস্তব প্রভাব হলো জোয়ার ভাটা। জোয়ারের অস্তিত্ব রয়েছে কারণ পৃথিবী যখন চাঁদকে টানে তখন চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীতে ফিরে আসে। যেহেতু দূরত্বের সাথে মধ্যাকর্ষণ শক্তি দুর্বল হয়ে পড়ে, পৃথিবীর বিভিন্ন অংশে একটি সামান্য টান অনুভব হয়, যার কারণে পৃথিবী, বিশেষ করে মহাসাগরের উপরে যখন চাঁদ অবস্থান করে তখন তা ফুলে উঠতে থাকে, এবং যখন উপর থেকে সরে যায় তখন এটি পাশের দিকে কিছুটা সংকুচিত হয়। যেমন পৃথিবী প্রতিদিন চাঁদের নিচে ঘোরে, চাঁদের প্রভাবে ওঠানামা করে, যার ফলে সমুদ্রের জলস্তর দিনে 2 বার প্রায় 1/2 মিটার বাড়ে এবং কমে যায়। কিন্তু চাঁদ যতই কাছে আসতে থাকে প্রতিদিনই জোয়ারের উচ্চতা বাড়তে থাকে। প্রথম দিকে এটি কিঞ্চিত লক্ষণীয়। 1 মাসের মধ্যে চাঁদ পৃথিবীর অর্ধেক দূরত্ব চলে এসেছে এবং সাগরে জোয়ার 4 মিটার পর্যন্ত বেড়েছে। প্রতিদিন উচ্চ জোয়ার আসছে এবং উপকূলীয় শহরগুলিকে প্লাবিত করছে। চাঁদ যতই কাছে আসে জোয়ারের উচ্চতা বাড়ে। প্রতিদিন নোনা জলে ভিন্ন ভিন্ন শহর এবং আরও জনবসতিপূর্ণ জমি প্লাবিত করছে। মাস 2। দ্বিতীয় মাসের শেষের দিকে চাঁদ পৃথিবীর দূরত্বের 2/3 দূরত্বে চলে এসেছে এবং বিশ্বব্যাপী অবকাঠামো ভেঙে পড়েছে, কারণ জোয়ারের উচ্চতা 10 মিটারের উপরে উঠেছে। স্থানচ্যুত হচ্ছে 1 বিলিয়ন মানুষ, যারা উপকূল রেখার কাছাকাছি বাস করে। বন্দরগুলো অকার্যকর হয়ে পড়ায় শিপিং বন্ধ হয়ে গেছে। ধীর হয়ে পড়েছে পণ্য এবং খাদ্যদ্রব্য বিতরণ প্রক্রিয়া।
ইন্টারনেটের 95% সমুদ্রের তলদেশে কেবল দিয়ে সংযুক্ত, এবং যদিও পানির জন্য এইগুলির তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ভূমিতে অবস্থিত তাদের টার্মিনালগুলো পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বৈশ্বিক যোগাযোগ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসবাসও নিরাপত্তার নিশ্চয়তা দেয় না, কারণ জোয়ার ভাটার কারণে নদীগুলো পেছনের দিকে প্রবাহিত হয় এবং লবণাক্ত পানি ঢুকে পড়ে, যা ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানির সরবরাহকে দূষিত করে। উপকূলের কাছে তেল শোধনাগারগুলি পরিত্যক্ত হওয়ায় গ্যাসের ঘাটতি দেখা দেয়। দেশগুলো তাদের অবশিষ্ট দৈনন্দিনের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কঠোর রেশনিং ব্যবস্থার মাধ্যমে সরবরাহ শুরু করে। শহরগুলোতে ভাটার সময় প্রচুর ময়লা আবর্জনা আটকে পড়ে, যা বর্জ্য ব্যবস্থাকে চরমভাবে বাধাগ্রস্ত করেছে। যখন জল ফিরে আসে, বেঁচে থাকা লোকেরা তখন উঁচুতে আশ্রয় নেয়। মাস 3, কমিউনিকেশন এবং নেভিগেশন স্যাটেলাইটগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার মতো চাঁদ যথেষ্ট কাছাকাছি চলে এসেছে। চাঁদ যত কাছাকাছি এসে পড়ে, স্যাটেলাইটগুলো কক্ষপথ থেকে বেশি বিকৃত হয়। কক্ষপথ সংশোধনের জন্য তাদের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মাস 4 থেকে 5, পৃথিবীতে জোয়ারগুলোর উচ্চতা বৃদ্ধি পেতে পেতে প্রায় 30 মিটার পর্যন্ত পৌঁছে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে উচ্চতা 100 মিটারে পৌঁছাবে, যা কৃষিজমি, বাড়িঘর এবং আকাশচুম্বী ভবনগুলিকে ডুবিয়ে দিচ্ছে। অপরদিকে ভাটার সময় মহাদেশীয় শেলফ এর শত শত কিলোমিটার বিস্তীর্ণ মরুভূমির মতো বেরিয়ে পড়ে। এখন প্রায় 5 মাস, বিপর্যয় কেবল তার ওয়ার্ম আপ পর্ব শেষ করেছে। যেহেতু মহাসাগরগুলি গড়ে মাত্র 3 কিলোমিটার গভীর, তাই জোয়ারগুলো তাদের সর্বোচ্চে পৌঁছেছে। মহাসাগরের জল এখনও প্রবাহিত হতে পারে, যা চাঁদের অধিকাংশ মহাকর্ষীয় শক্তি শোষণ করে, কিন্তু এখন পৃথিবী নিজেই কাছে আসা চাঁদের সত্যিকারের চাপ অনুভব করছে। আর এ চাপ জলের জোয়ারের চাপ নয়, বরং পাথরের জোয়ারের চাপ। গ্রহের চাপ হবে টেকটনিক প্লেটের উপরে এবং বাইরে কয়েক কুইন্টলিয়ন টন জলের ওজনের সাথে মিলিত হয়ে অনিয়মিতভাবে চলাচলের ফলে যে চাপ সৃষ্টি করে তার মতো, এবং ক্রমবর্ধমান মাত্রার ভূমিকম্প হতে শুরু করে। এই ভূমিকম্পগুলি কতটা গুরুতর হতে পারে বা কোথায় ঘটে তা বলা অসম্ভব, কিন্তু এটাকে আমরা তুলনা করতে পারি এমন উদাহরণের সাথে যে একটি শিশু তার বিছানায় ঝাঁপাতে থাকে যতক্ষণ না এটি ভেঙে যায়। শক্তিশালী জোয়ারের ফলে অন্যান্য গ্রহ এবং চাঁদে আগ্নেয়গিরির সৃষ্টি হতে শুরু করে। এই চাপ পৃথিবীর ভূত্বকের ভিতরে থাকা ম্যাগমা রিজার্ভারগুলোতে ভাঙনের সৃষ্টি করে, যা চিলি, নিউজিল্যান্ড, ইয়েলোস্টোন এবং অন্যান্য অনেক জায়গায় বড় জলবায়ু পরিবর্তনকারী অগ্ন্যুৎপাত ঘটাচ্ছে। এদিকে আমরা ধৈর্য ধরে উপরে চাঁদ দেখছি, তখন আকাশে ছোট মেঘের চেয়ে বেশি কিছু চোখে পড়ে না। চাঁদ পুরো পৃথিবীর রাতের আকাশকে গোধূলির মতো আলোকিত করে রেখেছে। মাস 6 এবং 7, অর্ধ বছর পর চাঁদ এবার মহাকাশে প্রবেশ করছে। জিওসিনক্রোনাস অরবিটে অন্যান্য স্যাটেলাইটের মতো প্রতি 24 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আকাশের এক জায়গায় ভাসতে দেখা যায় অচল, তবে কেবলমাত্র অর্ধেক গ্রহে দৃশ্যমান। পৃথিবীর উপরে চাঁদের স্থির থাকার কারণে জোয়ারগুলো এক জায়গায় আটকে গেছে বলে মনে হচ্ছে। অর্ধেক পৃথিবী প্লাবিত হয়েছে, অর্ধেকের জল নিয়ে আপাত দৃষ্টিতে সমুদ্রে ফিরে গেছে বলে মনে হচ্ছে। পৃথিবী যেন সর্বোচ্চ বিপর্যয়ের জন্য দম বন্ধ করে প্রস্তুতি নিচ্ছে। চাঁদ আরও ডুবে যাওয়ার সাথে সাথে আপনি ভাবতে পারেন যে এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে ছাড়িয়ে যাবে, আপনাকে উপরে টেনে নিয়ে যাবে এবং আপনার দুর্দশা শেষ। ভাগ্যক্রমে না, এমনটি হবে না। পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণ চাঁদের তুলনায় প্রায় 6 গুণ বেশি শক্তিশালী। তাই এমনকি যদি চাঁদ আপনার উপরে ঘোরাফেরা করে, তবুও আপনি মাটিতে থাকবেন। চাঁদের বিষয়গুলো যদিও আলাদা। পৃথিবীর কাছাকাছি চাঁদের পাশটি পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়। তাই পরের কয়েক মাসের মধ্যে এটি পৃথিবীর দিকে প্রসারিত হতে শুরু করে, একটি ডিমের আকৃতি ধারণ করে, গভীর চন্দ্রকম্পনের সৃষ্টি করে এবং আকৃতি পরিবর্তন করে। যদিও এখন খুবই সামান্য পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কয়েক মাসের মধ্যে কয়েকশো কিলোমিটার বাড়বে। মাস 8 থেকে 11, এই মুহূর্তে পৃথিবী চরম দুর্দশায় পৌঁছে গেছে এবং আমরা ক্রাশের আগের মাসগুলিকে এক কথায় আমরা বলতে পারি যে
প্রত্যেকে সত্যিই খারাপ সময় পার করেছে। পৃথিবীর উপর দিয়ে বয়ে চলা জোয়ারের গতি কমে বিপরীত দিকে চলতে শুরু করে, কারণ চাঁদ এখন পৃথিবীকে তার ঘূর্ণনের চেয়ে দ্রুত প্রদক্ষিণ করছে। পৃথিবী প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অভিজ্ঞতা লাভ করেছে। বিপুল পরিমাণে ভলকানিক অ্যারোসলগুলি স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত পৌঁছে যায়, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চকচকে। যা সামান্য পরিমাণ আলো এর মধ্য দিয়ে পৌঁছায় তা মরিচের মতো লাল এবং প্রতিদিন পর্যায়ক্রমে এর পরিমাণ হ্রাস পায়। ফলস্বরূপ পৃথিবী দ্রুত শীতল হয়ে যায়, অ্যাসিড বৃষ্টি এবং গ্রীষ্মের তুষারপাতে মারা যায় সবচেয়ে কঠিন উদ্ভিদ। সভ্যতার ঘড়ি ফুরিয়ে যায়। একটি ডিম আকৃতির চাঁদ এখনও পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আসুন গ্র্যান্ড ফাইনালে এর জন্য প্রস্তুত হই। মাস 12। অবশেষে বছরের শেষের দিকে চাঁদ ন্যূনতম দূরত্বে পৌঁছেছে, যেখান থেকে মধ্যাকর্ষণকে অতিক্রম করে পৃথিবীর কাছে পৌঁছে যেতে পারে। এটাই আসল কথা, যেখানে চাঁদের উপর পৃথিবীর মধ্যাকর্ষণ টান চাঁদের নিজস্ব মধ্যাকর্ষণ থেকে শক্তিশালী। চন্দ্রপৃষ্ঠের উপরের জিনিস পৃথিবীর দিকে পতিত হতে শুরু করে এবং ততক্ষণে এটি পুরো 10,000 কিলোমিটার অতিক্রম করে চাঁদ ধ্বংসস্তূপে বিভক্ত হয়ে পৃথিবীর চারপাশে এবং বিশাল রিং সিস্টেমে পরিণত হয়। সৌভাগ্যবশত চাঁদের বিচ্ছেদ মানে পৃথিবীতে দুর্দশা শেষ হয়েছে। চাঁদ নেই, তাই প্রকৃতির এই দুর্দশা থেমে যায়। সমুদ্র সরে যায়, শেষবারের মতো ভূমি থেকে পানি নেমে যায়। এরপরে কি হবে তা বলা কঠিন, তবে এই প্রশান্তি স্বল্পস্থায়ী হতে পারে। বড় রকমের মুনডাস্ট বৃষ্টি হতে পারে, যার ঘর্ষণ বায়ুমণ্ডলকে এতটা উত্তপ্ত করে তুলবে যে মহাসাগরের পানিগুলো ফুটতে শুরু করবে। যদি তা না হয়, তাহলে রিং দ্বারা বিশাল ছায়ার তৈরি হবে, যা সমস্ত আগ্নেয়গিরি এবং উল্কাগত অ্যারোসলের সাথে মিলিত হয়ে আরও বেশি সূর্যালোক আটকাবে এবং অনিয়ন্ত্রিতভাবে তাপমাত্রা হ্রাস পাবে, যা পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ অংশকে বরফ করে দিবে। যাই হোক না কেন, কিছু সময়ে মানুষ আবার আবির্ভূত হবে সাবমেরিন, বাংকার বা পাহাড়ের চূড়া থেকে। সভ্যতা পুনর্গঠন এবং তাদের সাফল্যের কোনো নিশ্চয়তা নেই, তবেই অন্তত তারা তা করার চেষ্টা করবে।